ব্লাড ক্যান্সার নামক মরণ ব্যাধি নষ্ট করে দিল, শেষ করে দিল আমার মায়ের জীবন। এই দুনিয়ার মায়া ত্যাগ করে, আমার মায়া ত্যাগ করে আমার মাকে চলে যেতে হলো পরকালে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আমার মাকে নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো, যেই কথাটা আপনাদের সবারই অজানা। আমার মায়ের ফ্যামিলিতে, মানে আমার নানুর ফ্যামিলিতে, আমার দুইটা খালা, আমার আম্মুকে দিয়ে তিনজন, আর আমার একটা মামা আছে। আমি পিছনের সব রহস্য কিছুই জানি না। আমি যেটুকু জানি সেইটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার মামা মারা গেছে আমার আম্মুর বিয়ের আগে না পরে আমি সেটাও জানি না। যদি আমার নানুর ফ্যামিলির কেউ বেঁচে থাকতো তাহলে হয়তো তার থেকে গল্প শুনতাম, কিন্তু আমার নানুর ফ্যামিলিতে এখন কেউ বেঁচে নেই। আমার মামা মারা গেছে, নানু মারা গেছে, তারপরে যখন আমি আমার আম্মুর পেটে ছিলাম তখন আমার নানিও মারা গেছে। এখন আমার নানার বংশ বাড়ানোর মতো কোনো ছেলে মানুষ বেঁচে নাই। এখন আমার দুইটা খালা আর আমার আম্মু, তিন বোনেরই বিয়ে হয়েছে বাবা মা মরে যাওয়ার আগে, মানে আমার নানু নানি মরে যাওয়ার আগে। আমার আম্মুকে বাচ্চা হওয়ানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল আমার বড় খালার বাড়িতে। এমন সময় আমার বড় খালার মেয়ের পেটেও বাচ্চা ছিল। আমার আম্মু আর আমার ওই খালাতো বোন দুজনেই ছিল সেখানে। আমার ছোট খালা আমার মাকে খুব ভালোবাসতো। আমার খালাতো বোনের বাচ্চা হয়েছিল 10 দিন আগে, আর আমি হয়েছিলাম 10 দিন পর। এভাবেই আমার মা বোনের বাড়িতে যাওয়া আসা করতো, নিজের বাপের বাড়িতে যাওয়া হতো না, কারণ বাপের বাড়িতে কেউ নেই। এইভাবে দিন যেতে যেতে হঠাৎ করেই আমার মা অসুস্থ হয়ে পড়ে। আমি তখন অনেক ছোট ছিলাম। মা আমাকে বেশি নিয়ে থাকতে পারতো না, অসুস্থ ছিল, তার ভিতরে একটা অশান্তি ছিল, সেই জন্য আমাকে সবসময় কাছে রাখতো না। আমি আমার দাদির কাছে থাকতাম। আমার নানার অনেক জায়গা সম্পত্তি ছিল। আমার মা বাপের বাড়ির সম্পত্তি যেটুকু পাইছে সেসব বিক্রি করে তার চিকিৎসা হয়েছে। তারপরেও অনেক চেষ্টা করার পরেও আমার মাকে বাঁচানো যায়নি। আমাদের এখানে বড় বড় হাসপাতাল, ক্লিনিক কিছু বাকি রাখে নাই আমার আব্বু। আমি বিস্তারিত সব কিছু জানি না, যেইটুকু জানি সেইটুকুই আপনাদের বললাম। পরে আমার মায়ের পেট অনেকটা ফুলে যায়, তারপরে হাসপাতালেই আমার মা মারা যান। তাকে কবর দেওয়া হয় আমার নানি বাড়িতে। তখন আমার বয়স খুবই কম ছিল, খুবই কম। দাদির মুখে শুনেছি 1.5 বছর বয়স আমার, হাঁটাই শিখছিলাম না তখন আমি। তখন আমার নানার পুরোটা বংশ মিলেছিল আমার দুইটা খালা। তারা নিজেরা যে যার যার মতো তাদের স্বামীর বাড়িতে থাকতো। আমি যে তাদের একটা মৃত বোনের মেয়ে আছি, আমার খোঁজ রাখতো না কেউ। কিন্তু আমার মায়ের মৃত্যুর সময় তারা কে কি পাবে, কোন যুগে কি দিয়ে রাখছে, সবকিছু তাদের মনে হয়েছে আর নেওয়ার জন্য হাজির হয়ে গেছে। তবে তাদের যে একটা বোনের মেয়ে আছে তার যে একটু খোঁজ রাখতে হবে, এই কথাটা কারোর মাথায় আসেনি। সে যে কি করে মানুষ হবে, কি করে বড় হবে, এখন যে সেই বাচ্চাটার একটু ভালোবাসার প্রয়োজন, এই কথাটা কারোর মাথায় আসেনি। এমন সময় আমার ছোট ফুপি আমাকে নিয়ে যেয়ে তার কাছে রাখছে, আদর করছে, যত্ন করছে। তারপরে আমার আম্মুর মৃত্যুর 40 দিন পর আমার আব্বু আবার বিয়ে করে। এখন আপনারা সব সময় ক্যামেরার সামনে আমার যেই মাকে দেখতে পান, এই মাই হচ্ছে আমার সেই মা। মা আমাকে ভালোবাসতো, তারপরেও আমি সব সময় আমার দাদির কাছে থাকতাম। দাদি আমাকে খুব ভালোবাসতো। মনে করেন একজন মা একজন সন্তানকে যতটুকু ভালোবাসে তার চেয়েও বেশি। তারপরেও আমি বেশি দিন বাড়িতে থাকিনি। ক্লাস 5-এ পড়ার পরে আমি মাদ্রাসায় যাই। তখন থেকে আমি মাদ্রাসায় থাকতাম। ওখানকার হুজুরেরা, ম্যাডামেরা সবাই আমাকে অনেক ভালোবাসতো। মাদ্রাসায় পড়ছি প্রায় 5 বছর। এরপরে আবার আমার বড় খালা অনেক দিন যাবৎ অসুস্থ হয়েছিল। তার নিজের কোনো ছেলে ছিল না, যেই কারণে বাড়িতে দেখার মতো কেউ নেই, সেই জন্য মেয়ের বাড়িতে গিয়েছিল, সেখানেই তিনি মারা যান। সেখানে আমার বড় খালাকে দেখতে গিয়ে ছোট খালার সঙ্গেও দেখা হয়ে যায়। ছোট খালা আমার সঙ্গে যোগাযোগ রাখতে চাই, সম্পর্ক ভালো রাখতে চাই, কিন্তু তার সংসারের অভাবের কারণে তিনি ঢাকায় ছিলেন, সেই জন্য আমার সঙ্গে তেমন যোগাযোগ তার ছিল না। ফোনে অনেক দিন পর পর একটু কথা হতো। এত সমস্যার মধ্যেও ছোট খালা মাঝে মাঝে আসতো আমাদের বাড়িতে, এসে আমাকে দেখে যেত,
কিন্তু বড় খালা বাড়িতে থেকেও তার কোনো কিছুর অভাব নেই, তারপরেও সে আমাকে দেখতে আসতো না। লোকে বলে পরিবারের বড় হলে বড় দায়িত্ব থাকে। এখন আমার নানার ফুল ফ্যামিলি জুড়ে আছে শুধু আমার একটা খালা। খালা প্রায় আমার খোঁজ নাই, আমাকে যেতে বলে। আমি বেড়াতে যাই আমার খালার বাড়িতে। এই তো কয়েকদিন আগে আমার কাছে ফোন দিয়ে আমাকে যেতে বলল, কিন্তু আমার যাওয়া হলো না। বাড়িতে আমার দাদি নাই, আমার দাদি বেড়াতে গেছে, সেই জন্য বাড়ি একলা রেখে আমার আম্মুও যাবে না। আর আমার আম্মু না গেলে আমাকে আমার জামাই একলা কোথাও যাইতে দিবে না। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে গল্প করতে করতে কথা বলতে বলতে অনেক কাজই করা হয়ে গেল। তো কি কাজ করলাম, কি করতেছিলাম আপনাদের কিছুই বলা হলো না। মিষ্টি কুমড়ার পাতা দিয়ে কানস মাছ দিয়ে আমি আজকের এই তরকারিটা রান্না করব। বাড়িতে কোনো বাহিরের বাজার না থাকলে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আজকের তরকারিটা আর বাইরে মাটির চুলায় রান্না করতে যাব না, কারণ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলেই আমাদের চুলার ভিতরে পানি যায়। সেই জন্য চুলা জ্বালানো অনেক মুশকিল হয়ে পড়ে। সেই জন্য ঘরের ভিতরে গ্যাসের চুলায় রান্না করব আজকের এই তরকারিটা। তো বন্ধুরা, আমি জানি না আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি জানি আমার আজকের এই ভিডিওতে ভয়েস দেওয়া ভালো হয় নাই, ভয়েসটা ক্লিয়ার আসে নাই। তার কারণ হচ্ছে এই ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেছে। চিন্তা করেছি আর কিনবো না, যদি আপনাদের সাপোর্ট না পাই তাহলে আমার এত কষ্ট করে লাভ কি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বাচ্চাদের জন্য আপনারা একটু দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দয়া করে শেয়ার করে দিবেন। সবাই কিন্তু তাদের মৃত মানুষকে স্বপ্নে দেখে, কিন্তু আমি আমার মাকে কোনোদিনই স্বপ্নে দেখিনি। তার কারণ কি সেটা আমি জানি না, তবে আমার মায়ের ছবি ছিল আমার কাছে যখন আমার মেয়েটা আমার পেটে, তখন সেই ছবিটা হারিয়ে গেছে। আমার ছোট খালার বাড়িতে বেড়াতে গিয়ে আমি কিন্তু আবার সেই ছবিটা দেখছি। সেই ছবিরই আরেকটা কপি ছিল আমার খালার কাছে, আমার খালা ওটা যত্ন করে রেখে দিছে। কথাগুলা আমার আরেকটু আগে বলা লাগতো, তবে এখন মনে পড়ে গেল তাই আমি এখন বললাম। তো যতই কিছু বললি না কেন, মায়ের কথা আরো বাড়বেই, কথা কমবে না। সবার শেষে একটা কথা বলি, আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।